প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আচ্ছা, আমরা পড়ছি আইন আদালত বাড়ি লিখিত পূর্ণাঙ্গ নোট বা কমপ্লিট নোট হতে আইন ৭, অর্থাৎ আমার নোটের এটা সর্বশেষ আইন, সাক্ষ্য আইন 1872, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। এই আইন থেকে আমরা মাত্র 5টি টপিক পড়ব। তার মাঝে আমরা কি কি টপিক রেখেছি দেখেন। টপিক 1, অ্যাডমিশন অ্যান্ড কনফেশন, অর্থাৎ দুইটা টপিককে আমরা একসাথে পড়ছি। এই দুইটা টপিক মিলে একটা টপিক, টপিক 1, স্বীকৃতি এবং দোষ স্বীকারোক্তি। প্রতিফলিত ধারা 17 থেকে 22, 24 থেকে 30। স্বীকৃতি ও স্বীকারোক্তি বলতে কি বুঝেন, এই দুইটির মধ্যে পার্থক্য, এটা আমরা প্রথমে পড়ব। স্বীকৃতি বা অ্যাডমিশন, এভিডেন্স অ্যাক্ট 1872 এর 17 থেকে 22 ধারায় স্বীকৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে। স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত বিবৃতি যা বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে। তাহলে স্বীকৃতি কিন্তু বিচার্য বিষয় বা ফ্যাক্ট ইন ইস্যু প্লাস রেলিভেন্ট ফ্যাক্ট বা প্রাসঙ্গিক বিষয় উভয় বিষয়ে হতে পারে। কিভাবে হতে পারে? মৌখিকভাবে হতে পারে, আবার লিখিতভাবে হতে পারে। কোনো জি। ব্যক্তি স্বীকৃতি প্রদান করলে তা তার পক্ষে ব্যবহৃত হয়। স্বীকৃতি যে কোনো ব্যক্তির নিকট প্রদান করা যায়। আচ্ছা, কোনো ব্যক্তি স্বীকৃতি প্রদান করলে তার পক্ষে ও বিপক্ষে ব্যবহৃত হয়। এখানে পক্ষে আছে, আপনার এটা বিপক্ষে করে দেন। হ্যাঁ, পক্ষের থেকে বিপক্ষে যেহেতু বেশি ব্যবহার করা হয়। কোনো ব্যক্তি স্বীকৃতি প্রদান করলে তা তার বিপক্ষে বেশি ব্যবহার করা হয়। বিপক্ষে লিখে দেন, পক্ষে না করে। হ্যাঁ, এটাই বেটার হবে। স্যার বিপক্ষে কোনো দেওয়া আছে, এটা মানে স্বীকারোক্তিতেও আছে স্যার। হ্যাঁ, শুধু শুধু বিপক্ষে লেখেন। স্বীকৃতি স্বীকৃতি, বিপক্ষে, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, স্বীকৃতি বিচারিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আদালতের কাজকে সহজ করে দেয়। তাহলে কেউ যদি স্বীকার করে নেয় তাহলে তো সেটা প্রমাণ করতে খুব সহজ, তাই না? এবং আদালতের অনুমান করতেও সহজ। দ্য এভিডেন্স অ্যাক্টের 17 ধারা অনুসারে মামলার কোনো পক্ষ বা তার প্রতিনিধি বা মামলার স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তির মৌখিক বা লিখিত বিবৃতি বা আদালতকে বিচার্য বিষয় বা ফ্যাক্ট ইন ইস্যু এবং প্রাসঙ্গিক বিষয় বা রেলিভেন্ট ফ্যাক্ট সম্পর্কে কোনো অনুমানের ইঙ্গিত প্রদান করে, যার মাধ্যমে আদালতকে সিদ্ধান্তে উপনীত হতে বা পৌঁছাতে সহায়তা করে বা সাহায্য করে, সেটি স্বীকৃতি। হ্যাঁ, তো স্বীকৃতির সংজ্ঞা এভাবে দেওয়া আছে 17 ধারায়। এ প্রসঙ্গে, আচ্ছা, স্বীকৃতির সংজ্ঞাতে যেহেতু পর্যাপ্ত তথ্য আমরা পাই না, তাই একটা কেস ল অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এ প্রসঙ্গে বসন্ত সিং বনাম, মানে বসন্ত সিং সিং বনাম জাঙ্কি সিং অ্যান্ড আদার্স, 1967 AIR 341 মামলায় বলা হয়েছে যে মামলার কোনো পক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও যাচাইকৃত আর্জিতে উল্লেখিত স্বীকৃতি অন্য মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে। তাহলে একটু আগে বললাম না যে বিরুদ্ধে দিলে ভালো হবে বা বিপক্ষে, বুঝতে পেরেছেন? জি। জি। মানে পক্ষেও দেওয়া যায় কিন্তু খুব ব্যতিক্রম, বিরুদ্ধেই সাধারণত দেওয়া হয়। কিন্তু এরূপ স্বীকৃতি চূড়ান্ত বলে ব্যবহার করা যাবে না, কেউ স্বীকার করে নিয়েছে বলে সেটা কনক্লুসিভ প্রুফ নয় এবং সংশ্লিষ্ট পক্ষ তা অসত্য প্রমাণ করার সুযোগ পাবে। মানে যে স্বীকৃতি দিয়েছে সে সেটা ভুল ভাবে বা ভুল কনটেক্সটে বা পরিস্থিতির শিকার হয়ে বা তাকে জোরপূর্বক ভুল বুঝি। ভুল বুঝিয়ে সরল বিশ্বাস কোনোভাবে প্রভাবিত করে বা এক্সটর্শনের মাধ্যমে স্বীকৃতি আদায় করা হয়েছে, এটা হতে পারে, চাপ সৃষ্টি করে, তাই না, ভয় দেখিয়ে। জি। এ প্রসঙ্গে এভিডেন্স অ্যাক্টের 20 ধারায় বলা হয়েছে যে মামলার কোনো পক্ষ বিবাদভুক্ত, বিবাদভুক্ত মানে নালিশি বা যেটা নিয়ে মামলা হচ্ছে, কোনো বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রকাশ্যভাবে যে সকল ব্যক্তির কথা উল্লেখ করে তাদের স্টেটমেন্টকে স্বীকৃতি বলে। অর্থাৎ কোনো বাদী যদি ওই মামলায় যাদেরকে সাক্ষী হিসেবে গণ্য করবে, ওই সাক্ষীরা যেটা বলবে, সাক্ষীরা যদি কোনো কিছু স্বীকার করে নেয়, সেটা ওই বাদীর স্বীকৃতি বলে ধরে নিবে।
মানে এটা তৃতীয় ব্যক্তির স্বীকৃতি। ওকে। জি। আবার বিবাদী যদি লিখিত জবাব দিয়ে মামলার জবানবন্দি জেরাতে এসে সাক্ষ্য গ্রহণের সময় নিরপেক্ষ কোনো সাক্ষী নিয়ে আসে এবং বিবাদীর পক্ষে যদি ওই সাক্ষী কোনো কিছু স্বীকার করে, তাহলে সেটা বিবাদী কর্তৃক স্বীকৃত বলে ধরে নিতে হবে। স্বীকারোক্তি বা কনফেশন, তাহলে স্বীকৃতির সংজ্ঞা শেষ। 2 নম্বরের জন্য যদি টিকা আসে স্বীকৃতি নিয়ে, ওপরের টুকু লিখলে হবে। ঠিক আছে, 2, 3, 5 নম্বর পর্যন্ত জি চলবে। স্যার। এভিডেন্স অ্যাক্টের 24 থেকে 30 ধারা এবং দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর 164 ধারায়, মানে 164 ধারায় দোষ স্বীকারোক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে 164 খুব বেশি পরিচিত, তাই আমাদের এখানে সিআরপিসির ধারাটা উল্লেখ করলে আরো ভালো হয় উত্তরটা। স্বীকারোক্তি বলতে নিজের দোষ স্বীকারমূলক বক্তব্য বোঝায়। অভিযুক্ত ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করেছে, অপরাধ সংগঠন সম্পর্কে নিজের দোষ স্বীকার করে যে বক্তব্য দেয় তাকে স্বীকারোক্তি বলে। তার মানে যে স্বীকারোক্তি দিবে অবশ্যই তার নিজেকে সেই অপরাধে জড়াতে হবে। এখন একটা অপরাধ 5 জন মিলে করেছে, যে স্বীকারোক্তি দিচ্ছে সে যদি বলে আমি করিনি বাকি 4 জন করেছে, দ্যাট ইজ নট কনফেশন। ওকে। জি। জি। মানে দোষ স্বীকার করলে নিজেকে জড়াতে হবেই, অন্যদের জড়াক আর না জড়াক। আর যদি নিজেকে না জড়িয়ে অন্য 4 জনকে দোষ চাপানোর চেষ্টা করে, তাহলে এটা তো স্বীকৃতি হলো না, নিজেকে দায়মুক্ত হওয়ার চেষ্টা করা, সাক্ষীও তাই না? দিলেন। এটা ওটা হচ্ছে সাক্ষ্য সাক্ষী হ্যাঁ, দিলেন। আত্মপক্ষ সমর্থন হয়ে গেল। জি। মানে নিজেকে নির্দোষ দাবি করা যাবে না, দোষ স্বীকারোক্তিতে নিজেকে দোষী দাবি করতে হবে। অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন, এটা তো আমরা 164 ধারাতেও জানলাম। তবে স্বীকারোক্তি প্রদান করলে তা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার হতে পারে, মানে বিপক্ষে বা বিরুদ্ধে। দোষ স্বীকারোক্তিটি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে হলে তা অবশ্যই ম্যাজিস্ট্রেটের নিকট হতে প্রদত্ত ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত হতে হবে। এই যে হতে একবার কেটে দেন। জি। আমার কিছু জায়গায় আরেকজনকে দিয়ে টাইপ করাইছিলাম, হ্যাঁ, সেই জায়গাতে আমার এইগুলো হয়ে আছে। এই কারণে আমি অন্য কাউকে দিয়ে টাইপ করার পক্ষপাতী না, আমি নিজেই এখন টাইপ করি সব। আচ্ছা। এ বিষয়ে এ নাগাসিয়া বনাম বিহার ভার্সেস বিহার এআইআর, এখানে বিহার বলতে কিন্তু স্টেটকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। জি স্যার। আর এ নাগাসিয়া হচ্ছে মানুষের নাম, পার্টি। ব্যক্তি, জি। হ্যাঁ, ব্যক্তি। পার্টি। সুপ্রিম কোর্ট 119 পৃষ্ঠায় এ মামলায় বলা হয়েছে যে নিজেকে অপরাধের সাথে না জড়িয়ে কোনো স্বীকারোক্তি করলে তা দোষ স্বীকারোক্তি হিসেবে গণ্য হবে না, যেটা বারবার বলছিলাম আমি, তাই না? জি। জি। খুবই সংক্ষিপ্ত একটা কেস রেফারেন্স দিলাম। এই যে এআই এর কত সালের এটা মনে না রাখতে পারলেও অন্তত এ নাগাসিয়া ভার্সেস বিহার, কেস ল ঠিক আছে। এবং আইনের নাম ইংরেজিতে লেখার চেষ্টা করবেন, কেন? বাংলা লেখার মধ্যে সহজে চোখে পড়বে, তাই না? জি। জি। আব্দুর রহিম ভার্সেস দ্য স্টেট, 3 BLD, এটা বাংলাদেশের, 1983, 206 পৃষ্ঠায় আছে। এই মামলায় বলা হয়েছে যে দোষ স্বীকার যদি সঠিক ও স্বেচ্ছা প্রণোদিত হয় তবে তার উপর ভিত্তি করে শাস্তি প্রদান করা যাবে। বুঝতে পেরেছেন? একজন দোষ স্বীকার জি। করলো, তা সে স্বীকার করলো আমি অপরাধ করেছে, কিন্তু সে যে অপরাধ করেছে সেটা মানে পারিপার্শ্বিক সাক্ষ্য ম্যাচ করছে না, বা যদি খুনের অপরাধ হয় ডেড বডি পাওয়া যাচ্ছে না, তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ডেড বডি কথা বলতে পারছে না বা বলছে না, বা মার্ডার উইপন খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তাকে জিজ্ঞাসা করলে কিভাবে করেছে, এক্সিকিউশন করেছে কিভাবে, সেটা সে যে উত্তরটা দিচ্ছে সেইটা কি প্রশ্নবিদ্ধ করে, মানে সঠিক মনে হচ্ছে না, হয়তোবা সে অন্য কোনো স্বার্থের জন্য দোষ স্বীকার করছে। অনেক সময় হয়, আমরা সিনেমাতেও দেখি, বাস্তবে হয় হয়তোবা, যে কোনো বড় নেতা নিজে জেলখানায় যাবে না, কোনো একটা অপরাধ করেছে, সে টাকার বিনিময়ে আরেকজনকে প্রক্সি দিতে পাঠাচ্ছে মামলায় জি। আসামি হিসেবে জেল কাটার জন্য। বাংলাদেশের রিয়াল কেসও আছে এরকম। ভবিষ্যতে এগুলো নিয়ে আমি কি করব, ভিডিও তৈরি করব, স্টোরি টেলিং ভিডিও আসবে ভবিষ্যতে, হ্যাঁ। তখন খুব আচ্ছা। ইন্টারেস্টিং এবং আপনাদের নলেজ বৃদ্ধি পাবে এবং আইনটা উপস্থাপন আরো ভালো লাগবে। স্বীকৃতি ও স্বীকারোক্তি এর মধ্যে পার্থক্য। স্বীকৃতি ও স্বীকারোক্তি এর মধ্যে পার্থক্য আলোচনা করা হলো। তাহলে আমাদের উপরের একটা পার্ট শেষ, আরেকটা পার্ট শুরু হলো। তার মানে এইটা যদি পার্থক্য সহ আসে, 8 থেকে 10 নম্বরের প্রশ্ন আসতে পারে।
এভিডেন্স অ্যাক্ট এর 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে, তার মানে ধারা। আর অপরদিকে স্বীকারোক্তির কোনো সংজ্ঞায় কিন্তু কি এছাড়া একটা এভিডেন্স একটা দেওয়া হয়নি, কিন্তু 24 ধারা স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলা হয়েছে। অর্থাৎ 17 ধারায় স্বীকৃতি বা অ্যাডমিশন সম্পর্কে সংজ্ঞা দেওয়া হলেও স্পষ্ট সংজ্ঞা পাই, আমরা ডেফিনেশন পাই, কিন্তু কনফেশনের ডেফিনেশন আমরা পুরো সাক্ষ্য আইনে পাই না কোথাও। কিন্তু 24 ধারায় স্বীকৃতি প্রাসঙ্গিক ন প্রাসঙ্গিক, আবার 28 ধারায় সেটা প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক, মানে 24, 25, 26, 27, 28 এই ধারাগুলোতে প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলেছে, তাই না? জি জি আমরা একটা মাত্র ধারা উল্লেখ করলাম, আপনি চাইলে 24, 25, 26, 27, 28 এই চারটি বা পাঁচটি ধারাই উল্লেখ করতে পারেন, এই ধারাগুলোতে বলা হয়েছে, নো প্রবলেম। সংজ্ঞা, এবার সংজ্ঞা আমরা উপরে তো একটু আগে পড়লাম, সেটা আপনারা সংক্ষেপে দিয়ে দিবেন। প্রযোজ্যতা, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। স্বীকৃতি সাধারণত দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়। কেউ যদি স্বীকৃতি প্রদান করে সেটা সিভিল কেস, ক্রিমিনাল কেস উভয় মামলায় ব্যবহার করা হয় এভিডেন্স হিসাবে। কিন্তু স্বীকারোক্তি সাধারণত ফৌজদারি মামলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ এটা দোষ স্বীকার করছে, আর দোষ মানে অপরাধ, আর অপরাধ মানে ক্রিমিনাল মামলা। সিভিল মামলায় তো অপরাধের কোনো বিষয় থাকে না, তাই না? জি জি প্রয়োগ, আদালতে স্বীকৃতি স্বীকৃতিদাতা ব্যক্তির পক্ষেও প্রদান করা যায়, তার মানে স্বীকৃতি যে স্বীকার করতে সে নিজেও দিতে পারে, অথবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তিও, যে সাক্ষীর কথা বললাম একটু আগে। অপরদিকে স্বীকারোক্তি সর্বদা স্বীকারোক্তি দাতা ব্যক্তির বিরুদ্ধে কাজ করে। হ্যাঁ, এখানে বলছি যে জি আদালতে স্বীকৃতিদাতা ব্যক্তির পক্ষেও প্রমাণ করা যায়। প্রথম দিকে আমি বলছিলাম না, পক্ষ বিপক্ষ উভয়, আপনারা চাইলে জি ওখানে জি পক্ষ বিপক্ষ উভয় লিখে নিতে পারেন। কেন পক্ষে? আপনি যেমন আমার একটা এই যে এখানে রেজিস্টার খাতা আছে হালখাতার মতন, হ্যাঁ, আপনারা যারা জি ভর্তি হন বিভিন্ন ব্যাচে, যেমন এমসিকিউ ব্যাচে 24 তারিখ থেকে ভর্তি হওয়া শুরু করব বলেছি, অলরেডি 2 জন ভর্তি হয়ে গেছে আজকেই। মানে রোল নম্বর 1 করার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছেন কয়েকজন। তো ধন্যবাদ যারা ভর্তি হয়েছেন। আমি অ্যাডমিশন চালু করছি না, কারণ ফাইনাল টাচ নোটটা কালকে প্রিন্ট হবে, কালকে কুরিয়ার হবে। হ্যাঁ, অলমোস্ট রেডি, আজকে রাত্রে আর সামান্য কাজ বাকি আছে। তবে এই ফাইনাল টাচ নোটটা আমি রেডি করে খুবই স্যাটিসফাইড। আমার এই যে কমপ্লিট নোট পড়ছি, হ্যাঁ, এটা তো বেশ কয়েকজন খুব প্রশংসা করলেন নোটটা কিছু রিসেন্টলি পাওয়ার পরে। আপনারা তো জানেন এই নোটটা সম্পর্কে। এই নোটটা আপনাকে পাশ করাবে ঠিক আছে, কিন্তু 12 তারিখে যে এমসিকিউ পরীক্ষা হলো, এই যে প্রশ্নের প্যাটার্ন দেখে ফাইনাল টাচ নোট না দিলেই পারলাম না। তবে ফাইনাল টাচ নোট আমি খুবই স্যাটিসফাইড। 12 তারিখ থেকে এই 22 তারিখ পর্যন্ত 10 দিন অক্লান্ত পরিশ্রম করলাম ওই নোটটার উপরে, এবং নোটটার সাইজ খুব বড় করিনি, কিন্তু যেগুলো দিয়েছি একেবারে সরেস। মানে আপনাকে এই নোটের পাশাপাশি ওইটা পড়লে আর কোনো কিছু লাগবে না। আমি স্যাটিসফাইড, খুবই সুন্দর একটা নোট পাচ্ছেন। এবং আচ্ছা, আগে আলহামদুলিল্লাহ স্যার। প্রথম যে 25 সালে যে ফাইনাল টাচ নোট দিয়েছিলাম, ওই সময় ব্যাপক সাড়া পড়েছিল, লিখিত ফাইনাল টাচ প্লাস এমসিকিউ ফাইনাল টাচ। তো ওই সময় ওই ফাইনাল টাচ পড়েও অনেকে এবার অ্যাডভোকেট হয়েছে। 25 সালে আমার কিন্তু সর্বোচ্চ অ্যাডভোকেট হয়েছে, এবং বাংলাদেশে তাই বিগত সালগুলোর থেকে বেশি, যেহেতু আমার কোচিং থেকেও বেশি অ্যাডভোকেট হয়েছেন। জি এবং এবার সেই ব্যাচ থেকে আমি 3 জন মেধাবী স্টুডেন্টদেরকে অফার করেছিলাম আমার এই দ্বিতীয় সংস্করণের যে গবেষণার কাজ, বিশেষ করে প্রবলেমেটিক প্রশ্ন কিছুর কি রেডি করার জন্য গবেষণামূলকভাবে। তো সেইটা একজন খুব ব্যস্ততার কারণে পারেননি, 2 জন ফিডব্যাক দিয়েছেন, এবং নোটে তাদের নাম থাকছে আমার নামের পাশাপাশি। হ্যাঁ, এবং আপনারা যারা আমার ব্যাচে আছেন এবং ইউটিউবে ভিডিও দেখছেন, আমার সাথে কাজ করতে হলে আপনাকে এমসিকিউ, রিটেন, ভাইভা 3টা কোর্স করে আসতে হবে, এবং একটা ট্রেনিং সেশন আছে, সেইটা পার করে আসলে আপনি অবশ্যই আমার সাথে কাজ করতে পারবেন। এবং আমার কাছে এই 3টা ব্যাচে কোচিং করে যে খরচ হবে আপনার, হয়তোবা কয়েক মাসের মধ্যেই সেটা খুব দ্রুতই রিকভারি হয়ে যাবে আপনার। এবং আমার সাথে কাজ করে ভবিষ্যতে মানে কাজের অভাব হবে না। শুধুমাত্র এই নোট লেখার ক্ষেত্রে না, মামলার ক্ষেত্রেও আমি মামলা পাঠাই আমার স্টুডেন্টকে বিভিন্ন জেলার পরিচিত আমার অ্যাডভোকেট যারা আছেন, আমার বিশেষ করে স্টুডেন্ট, যেমন আমার রাজশাহীর পরিচিত কোনো আসামি, কিন্তু মামলা হয়েছে মনে করেন লালমনিরহাট। তো লালমনিরহাট আমার যে স্টুডেন্ট আছে তাকে মামলা দিব, আমি অন্য অ্যাডভোকেটকে তার দিব না, তাই না? এখন জি স্যার। বাগেরহাটে যদি মামলা হয়, আর কামরুজ্জামান ভাই যদি এবার অ্যাডভোকেট হয়ে জানেন ইনশাল্লাহ, তাহলে নেক্সট টাইম মামলা তো ওনাকেই আমি দিব, তাই না? আল্লাহ ভরসা স্যার। তো এটাই জি স্যার। হচ্ছে কি নেটওয়ার্কিং, বা এটা হচ্ছে আন্তরিকতার বন্ধন। তো আপনারা
যারা কোর্স করছেন একটু মনোযোগ সহকারে করেন, এবং যারা ইউটিউবে ভিডিও দেখছেন আমার সাথে যুক্ত হন। সেক্ষেত্রে কাজের অভাব হবে না। অনেকে অ্যাডভোকেট হয়ে 5 বছর বিনা কাজে শুধু কাজ শেখার জন্য চেষ্টা করবে, কিন্তু আমার কাছ থেকে আপনি প্রথম মাস থেকে কাজ পাবেন। অতএব কাজ আপনার করার মানসিকতা থাকলে অবশ্যই ভর্তি হয়ে যান এবং কাজ করতে থাকেন। পরিশ্রম করলে এই পেশায় ভালো করা সম্ভব। আলহামদুলিল্লাহ, আমি খুব দ্রুতই, আপনারা দেখছেন যে টিকে আছি, এবং ধীরে ধীরে আমার কোচিং এর উন্নতি হচ্ছে, আমার মামলাও বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আদালত আচ্ছা, যেটা বলছিলাম যে ওই নোটে যেটা আমি রাখছি, প্রবলেমেটিক প্রশ্ন আপনার এই নোটে যতটুকু আছে তার থেকে ডাবলেরও বেশি থাকছে প্রবলেমেটিক প্রশ্ন। এবং ড্রাফটিং যেগুলো আছে আপনার এই কমপ্লিট নোটে, তার থেকে ড্রাফটিং এর থেকে আরো কিছু মানে রিয়েল প্রশ্ন অ্যাড হচ্ছে। তার মানে ড্রাফটিং এর জায়গাতেও অনেক ইমপ্রুভ হচ্ছে। এবং সাজেশনটাকে আমি এর আগে এই নোটে যেটা সাজেশন দিয়েছিলাম আমি শুধুমাত্র টপিক ওয়াইজ, এখন আমি যে ফাইনাল টাচ নোটে টপিক ওয়াইজের সাথে প্রশ্ন অ্যাড করে দিচ্ছি। তার মানে আপনি একটা কমপ্লিট সাজেশন পাচ্ছেন শর্ট সাজেশন আকারে, খুবই এক্সক্লুসিভ। এবং ড্রাফটিং এ নিয়ে আপনাকে চিন্তা করতে হচ্ছে না, এবং প্রবলেমেটিক প্রশ্ন সবচেয়ে বেশি আসবে এবার। এবং প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে আপনার সমস্যা হবে না আশা করি। তাছাড়া তো শেষের দিকে পরামর্শ থাকছে, সতর্কতা থাকছে, এবং কি থাকছে, মডেল টেস্ট থাকছে। জি আচ্ছা, মডেল টেস্ট কেন রেখেছি? আপনি পরীক্ষা দিয়ে টাইম ম্যানেজমেন্ট করার জন্য। গ্রহণযোগ্যতা, স্বীকৃতি আদালতে বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত পৌঁছাতে সহায়তা করে। তার মানে আদালত গ্রহণ করে, কিন্তু স্বীকারোক্তি সর্বদা গ্রহণযোগ্য নাও হতে পারে। অনেক সময় স্বীকৃতি দেওয়ার পরে সেইটা রিভোক বা প্রত্যাহার করা হয়, উইথড্র করা হয়। প্রত্যক্ষ বা পরোক্ষ, ব্যক্তি নিজে বা অন্য কেউ তার পক্ষে স্বীকৃতি প্রদান করতে পারে, কিন্তু স্বীকারোক্তি সর্বদা অভিযুক্ত ব্যক্তি স্বয়ং করতে হবে। অর্থাৎ যে অপরাধ করেছে তাকে করতে হবে। যে অপরাধ করেছে তার পক্ষে তার ছেলে মেয়ে বা তার পিতামাতা, তার স্বামী বা স্ত্রী স্বীকৃতি দিলে হবে না। বুঝতে পেরেছেন? মানে ডিরেক্ট হতে হবে। জি। তাহলে কনফেশন মাস্ট বি ডিরেক্ট, তাই না? সশরীরে নিজে উপস্থিত, জি। নিজে উপস্থিত থেকে নিজের মুখে বলতে হবে, ম্যাজিস্ট্রেটের সামনে। অন্যের মাধ্যমে করলে হবে না। স্বেচ্ছায় প্রদত্ত, স্বীকৃতি স্বেচ্ছায় প্রদত্ত হবে কিনা সে সম্পর্কে কোনো বাধ্যবাধকতা নাই। এখন কেউ চাপের মুখে পড়েও স্বীকৃতি দিতে পারে বা পরিস্থিতির শিকার হয়, তাই না? কিন্তু জি স্বীকারোক্তি অবশ্যই কি তাকে একটা স্বাধীনতা দিবে যে স্বীকৃতি সে দিবে কিনা। স্বেচ্ছায় সে দিতে পারবে, আবার নাও দিতে পারে। তার মানে এখানে কোনো অব্লিগেশন নাই। জি। পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক বলতে আমরা মুসলমান যদি একটা কথা বলি যে সকল রাসূল নবী, কিন্তু সকল নবী রাসূল সকল নয়। নবী এটা রাসূল নয়। অনেক আগে আমরা পড়েছি, তাই না? তো জি স্যার। সকল স্বীকারোক্তি স্বীকৃতি বলে বিবেচিত হয়, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নাও হতে পারে। তার মানে স্বীকারোক্তি হচ্ছে 2 in 1, আর স্বীকৃতি হচ্ছে 1 in 1। ওকে। জি জি জি। আবার যদি আরেকটা কথা বলি, যে একটা স্বীকারোক্তিকে আমরা এইচএসসি চিন্তা করব, আর স্বীকৃতিকে, না, স্বীকৃতি যেটা মানে অ্যাডমিশনকে আমরা ইন্টারমিডিয়েট চিন্তা করব, এইচএসসি। এবং যেটা কনফেশন সেটাকে এসএসসি চিন্তা করব। তাহলে কেউ যে এসএসসি পাশ করলে সে তো অলরেডি এসএসসি পাশ করে, তার মানে যেটা অ্যাডমিশন সেটার মধ্যে অলরেডি কি থাকবে, এসএসসি আছে কনফেশন, স্যার। কনফেশন থাকবে, তাই জি না? জি তার মানে আমরা যদি চিন্তা করি প্রয়োগযোগ্যতা এবং ব্যাপকতা পরিধি বিবেচনায় স্বীকৃতির বা অ্যাডমিশনের পরিধি বেশি। ঠিক আছে? কারণ জি এটা স্যার। সিভিল ক্রিমিনাল উভয় মামলায় ব্যবহার হচ্ছে। ঠিক আছে? অনেক সময় ক্রিমিনাল মামলায় যেটাকে স্বীকারোক্তি বলা হচ্ছে সেটাকে অনেক সময় ডিরেক্ট স্বীকৃতি হিসেবে ধরে নেয়, মানে যেটাই স্বীকৃতি সেটাই স্বীকারোক্তি। কোন মামলায়? ক্রিমিনাল মামলায়। ওকে। জি জি, মানে কনফেশন হিসাবেই ধরা হয়। হ্যাঁ। আর পুলিশের কাছে যদি কোনো কিছু স্বীকার করে, তা সেটা কনফেশন না হলেও তো সেটার সাক্ষ্যগত মূল্য আছে, তাই না? জি জি জি। যদি সে অনুসারে আলামত পাওয়া যায় 27 ধারা। আলামত আসামির উদ্ধার, জি। দোষ স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য কি, মানে কনফেশনের এভিডেন্সিয়াল ভ্যালু কি? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এভিডেন্সিয়াল ভ্যালু অফ কনফেশন? আসামির দোষ স্বীকারোক্তি, সিআরপিসির 164 ধারায় কোনো আসামির দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে। যেমন এই কার্যবিধির 164(3) উপধারায় বলা হয়েছে, জবানবন্দির পূর্বেই ম্যাজিস্ট্রেট আসামিকে জানাবেন যে তিনি স্বীকারোক্তি দিতে বাধ্য নন। মানে আপনি যে দিতে আসছেন বাধ্য নন, চাইলে আপনি এখন ফেরত যান। হ্যাঁ।
জি এবং স্বীকারোক্তি দিলে তা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে হতে পারে, মানে সতর্ক করবে। মানে এটা বিষ, এটা খেলে আপনার কি বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়ে যেতে পারেন, তাই না? এভাবে সতর্ক জি করতে স্যার। হবে। স্বীকারোক্তি স্বেচ্ছায় হচ্ছে বলে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস না করা পর্যন্ত ম্যাজিস্ট্রেট তার লিপিবদ্ধ করবেন না। ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে রিমান্ডে নিয়ে গিয়ে পুলিশ তাতে তাকে সাইজ করে নিয়ে এসে স্বীকারোক্তি করার জি জন্য জি নিয়ে জি। আসছে, তাহলে ম্যাজিস্ট্রেট হয়। বুঝতে পারলে এবং তার চোখে মুখে যদি ভয় থাকে, তাহলে কি তাকে জিজ্ঞাসা করবে যে রিমান্ডে গিয়েছিলেন কিনা, বা পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার পরে পুলিশ আপনাকে শাসিয়েছে কিনা, ভয় ভয় দেখিয়েছে কিনা, ভুল বুঝেছে কিনা। এভাবে জিজ্ঞাসা জি। করে তারপরে ম্যাজিস্ট্রেটের উচিত কি করা? দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করা। এটা একটা তাহলে ভালো বিপদে ম্যাজিস্ট্রেটের কি হবে? অন্যতম গুণাবলী হবে। দূরদর্শিতা গুণাবলী, জি। হ্যাঁ, কারণ বিচার যদি, ন্যায় বিচার যদি না করতে পারে, ধর্ম যদি মানে কোনো ম্যাজিস্ট্রেট, তাহলে তাকে তো উপর আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি কিয়ামতের করতে হবে। কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, তাই না? জি স্যার। তো রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, যে পণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে, তাই না? জি এই জি ধরনের জি। একটা, যিনি সাজা প্রদান করবেন, যে সাজা পাচ্ছে তার যেমন কষ্ট, কান্না, সে কান্নাতে ব্যথিত তাকেও হতে হবে বিচারককে, তাই না? আমরা আগে সিনেমায় দেখেছি মৃত্যুদণ্ড দিলে যে পেন ইউজ করা হতো, ফাউন্টেন পেন, সেটা কিন্তু ভেঙে ফেলে নিব। ভেঙে ফেলা হতো। নিব, নিব ভেঙে নিব ফেলা ভেঙে হতো। ফেলে, তার মানে এই কলম একটা মানুষের জীবন কেড়ে নিল, এই কলম কি আর রাখবো না, ঠিক আছে? জি স্যার। তো এইটা কি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছেন সেটাই, তার মানে ন্যায় বিচার করলে একটা মানুষ, একটা বিচারক, এই পেশা কিন্তু খুব, মানে যেমন সম্মানিত, আবার অনেকটা গাম্ভীর্যপূর্ণ, আবার অনেক দায়িত্ববোধের বিষয়। আমি ইচ্ছা করেই এই পেশাতে যাইনি। আমাকে আমার শিক্ষক পরীক্ষা দেওয়ার কথা বলেছেন, তো ওই পেশায় যাওয়ার আমার সাহস হয়নি। কারণ যে দায়িত্ব, সেই দায়িত্ব এবং একটা ডিসিপ্লিন, এত ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারবো না। আমি পরিশ্রম করতে পারি, কিন্তু এই পরিশ্রমটা আমার স্বাধীনতায়, বুঝতে পেরেছেন? জি জি, অবশ্যই। এই কারণে স্বাধীনচেতা মানুষ। আমি বিজনেস ফ্যামিলিতে বিলং করি, যদিও কৃষক প্লাস বিজনেস বাবা করেন, প্লাস আমিও বিজনেস করেছি, টিউশনি করেছি। এই কারণে এই পেশায় আমি নিয়ে আসছি। আমার কোচিং এর পাশাপাশি অ্যাডভোকেসিও চলছে, ধীরে ধীরে সবকিছু বড় হচ্ছে আপনাদের দোয়ায়। আচ্ছা, আসামির দোষ স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য। আচ্ছা, এতক্ষণ তাহলে কি বললাম? স্বীকৃতির সংজ্ঞা দিলাম, স্বীকারোক্তির সংজ্ঞা দিলাম, এবং স্বীকারোক্তির ব্যাকগ্রাউন্ড বা সূচনা বললাম, তাই না? জি এখন মূল প্রশ্ন শুরু হচ্ছে। আচ্ছা, প্রশ্ন যদি 2 নম্বরের জন্য হয়, উপরের টুকু না দিলেও হবে, নিচের টুকু দিলে হবে, কিন্তু 2 নম্বরে যদি বেশি আসে 2.5 3, নিচের টুকু উপরের টুকু সাথে দিবেন। বেশি জানলে তো আর সমস্যা নাই। বেশি জানলে কি হবে? প্রবলেমেটিক প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে, তাই না? জি স্যার। ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য খুবই গুরুত্বপূর্ণ। স্বীকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি যথাযথভাবে লিপিবদ্ধ হলে তার ওপর ভিত্তি করে আসামিকে সাজা দেওয়া যাবে। 1872 সালে সাক্ষ্য আইন, এখানে ইংলিশে লিখে দেবেন আইনের নামটা, ঠিক আছে? জি জি। এভিডেন্স অ্যাক্ট, ইংরেজিতে লিখবেন। জবানবন্দি গ্রহণের ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে, যেমন 1 নম্বর, আইনের 26, এই আইনের 26 ধারা মোতাবেক পুলিশ হেফাজতে থাকাকালে কোনো স্বীকারোক্তি দিলে তা আসামির বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। মানে পুলিশ হেফাজতে মানে পুলিশ স্টেশন, হ্যাঁ, বা থানায়। এখন থানায় যদি ম্যাজিস্ট্রেট নিজে যায়, থানায় বসে এটা রেকর্ড করা যাবে না। এইটা হচ্ছে কোর্টে রেকর্ড করতে হবে, কোর্টে এজলাসে, অথবা আদালতের খাস কামরায়, ঠিক আছে? আচ্ছা। আদালতের খাস কামরাতে করা হয়, কারণ ওপেন এজলাসে এটা করা যায় না। যদি আদালত ফাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে ওপেন এজলাসে করা যেতে পারে। তো এটা পাবলিকলি করা হয় না, একেবারে গোপনীয়ভাবে। মামলার চার্জশিট না আসা পর্যন্ত এই সাধারণত 164 ধারার যে জবানবন্দি, এইটা নথিভুক্ত করা হয় না, বা নথিতে থাকলেও সেটা আসামিকে দেওয়া হয় না, কোনো পক্ষকে এটা দেওয়া হয় না, মানে এটা গোপন রাখা হয়। চার্জশিট ফাইলিং, মানে ফাইল করার পরেই সাধারণত 164 ধারার জবানবন্দিটা নথিভুক্ত করা হয় এবং রিভিল করা হয়, এবং উভয় পক্ষই সেটা কালেক্ট করতে পারে। তার মানে এটা খুবই গোপনীয় একটা জিনিস। তবে ম্যাজিস্ট্রেট জি দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করলে তা প্রাসঙ্গিক হবে। তাহলে ম্যাজিস্ট্রেট তার খাস কামরায় করতে হবে।
আদালতে করতে হবে। 24 ধারা মোতাবেক প্রলোভন, ভীতি প্রদর্শন কিংবা প্রতিশ্রুতির দ্বারা স্বীকারোক্তি আদায় করা হলে যদি ম্যাজিস্ট্রেটও করে তাহলেও সেটা কি প্রাসঙ্গিক নয়, ইরিলিভেন্ট। জি, যদিও এই এটা আইনের সঠিক। 29 ধারা অনুযায়ী অন্যভাবে প্রাসঙ্গিক হলে শুধু পদ্ধতিগত ত্রুটির জন্য তা অপ্রাসঙ্গিক হবে না, একথা বলা হয়েছে। আচ্ছা, 20 DLR বলা হচ্ছে এই মামলার সিদ্ধান্তে প্রত্যাহিত দোষ স্বীকারোক্তি, মানে দোষ স্বীকার করার পরে পরে আদালতে একটা দরখাস্ত দিচ্ছে যে আমি যে দোষ স্বীকার করেছি সেটা আমাকে এই কারণে চাপ সৃষ্টি করে বা আনডিউ ইনফ্লুয়েন্স, প্রভাব, প্রলোভন, জি, জি। ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি ইত্যাদির মাধ্যমে দিয়েছে। এখন আমি দোষ স্বীকারোক্তি দেওয়ার পরে আমার অ্যাডভোকেট আমাকে কুব্জ করে, বোঝালো, বোঝার পরে আমি কি চিন্তা করছি যে না, কুব্জ এটা করে। আমাকে ভুল বুঝিয়ে নেওয়া হয়েছে, বরং আমি এই কাজ করিনি। আমাকে বলেছে স্বীকার করে নাও, তাহলে তুমি খালাস পাবে, কিন্তু আমি দেখছি যে না, এই দোষ স্বীকারোক্তি এখন আমার গলার কাটা। তা আমি এই দোষ স্বীকারোক্তি কি করতে চাচ্ছি, উপরে ফেলতে চাচ্ছি, মানে প্রত্যাহার করতে চাচ্ছি। ঠিক আছে, জি, দোষ স্বীকারোক্তি সন্দেহের সাথে দেখতে হবে, কিন্তু দোষ স্বীকারোক্তি স্বেচ্ছায় করা হয়েছে এবং প্রকৃতপক্ষে এটি সত্য মর্মে আদালত বিবেচনা করলে সাক্ষ্যরূপে গৃহীত হতে পারে কেন? যেই স্বীকারোক্তি দোষ স্বীকার মানে প্রত্যাহিত করা হয়েছে, মানে প্রত্যাহার করা হয়েছে, প্রত্যাহার করা হলে সেটা যে একেবারে নথি থেকে গায়েব করে দিবে, সরিয়ে দিবে তা না, নথিতেই থাকবে। প্রত্যাহারের দরখাস্তটা মঞ্জুর হলেও, হ্যাঁ, সেটা নথিতেই থাকবে, এবং সাধারণত মঞ্জুর কম হয়, এবং মঞ্জুর আচ্ছা, হলেও নথিতেই এক্ষেত্রে কাকে থাকবে, ডাকা যেতে সেটাকে পারবে? বিবেচনায় নিবে, হ্যাঁ। জি, এবং দোষ স্বীকারকারীর বিরুদ্ধে ব্যবহার করতে হবে কোনটা দোষ স্বীকারোক্তি। আরেকটা 49 DLR এ আলাউদ্দিন এলাইস আলাউদ্দিন, আচ্ছা এটা আলাল উদ্দিন এলাইস আলাউদ্দিন, হ্যাঁ, একই ব্যক্তির নাম দুই আচ্ছা, রকম থাকে না। জি, আলাউদ্দিন জি, জি, এলাইস, এলাইস মানে ওরফে, অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট, তার মানে এটা রাষ্ট্রবিরোধী রাষ্ট্রবাদী মামলা। মামলার সিদ্ধান্তে বলা হয়েছে যে প্রশ্ন উত্তরের বর্ণনা ছাড়াই এবং প্রশ্ন উত্তরের বর্ণনা ছাড়াই এবং 164 ধারা বিধানাবলী পালন না করে সাদামাটা কাগজে কৃত দোষ স্বীকারোক্তি অগ্রহণযোগ্য। স্বীকারোক্তি দেওয়ার আগে অভিযুক্তকে 3 দিন পুলিশি হেফাজতে রাখা হয়েছিল এই মামলায়, এবং জি, জি, ফরওয়ার্ডিং রিপোর্টে মানে চালানের রিপোর্টে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তার মানে কি হয়েছে, বিভিন্ন থেরাপি দেওয়া হয়েছে তাকে, কোথায়, রিমান্ডে। এক্ষেত্রে উপলব্ধি করা যায় যে স্বীকারোক্তি স্বেচ্ছায় করা হয় নাই, চাপ সৃষ্টি করা হয়েছে স্বীকারোক্তি দিতে। বুঝতে পেরেছেন? জি, আদালত এগুলো লক্ষ্য করবেন, বিবেচনায় নেবেন, আসামিকে জামিন দেওয়ার ক্ষেত্রে, আসামিকে খালাস দেওয়ার ক্ষেত্রে। সহ আসামিদের স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য, সহ আসামি মানে অ্যাকমপ্লিস। একটা মামলায় একাধিক আসামি হলে একজন স্বীকার করলো বাকি শব্দকে জড়িয়ে, তাহলে কি হবে? এখানে আইনের নাম ইংরেজিতে দিবেন, বাংলায় দিলে খুব একটা সমস্যা নাই, তবে ইংরেজিতে দিলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, নেক্সট প্রিন্টে এটাও জি, আমি কারেকশন করে ফেলবো। সাক্ষ্য আইনের 30 ধারা অনুযায়ী একসঙ্গে যৌথভাবে একাধিক ব্যক্তির বিচার হলে তাদের একজন নিজেকে ও অপর আসামিকে জড়িত করে স্বীকারোক্তি দিলে তা অপর আসামির ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। মানে রহিম, করিম, রানা মামলায়, একটা মামলা অপরাধ করেছে 3 জন, এখন রানা এসে বাকি 2 জনেরা রহিম করিমকে জড়িয়ে বললো আমরা 3 জনই এই করে অপরাধটা করেছি, তাহলে যদিও একজন দোষ স্বীকারোক্তি করলো, এই একের দোষে বাকি 2 জনেরও শাস্তি হবে, বলেন একের দোষে 10-এর শাস্তি। জি, জি, তো তেমন হবে, একজন দোষ স্বীকার করে যাকে যার যার নাম বলবে তার তার সমস্যা হবে। আমার একটা গরু চুরি মামলা আসছিল, এই মামলায় একজন দোষ স্বীকার করে বাকি 7 জনকে ফাঁসাইছে। বুঝতে পেরেছেন? জি, এখন কি হচ্ছে, বাকি বাকি যারা আছে তাদেরও জামিন হতে সমস্যা হয়েছে, পরে হাইকোর্ট থেকে জামিন নিয়েছে। মিস কেসেও 2বার মিস কেস করেছে, জামিন দেয়নি। তবে প্রতিষ্ঠিত নীতি হলো পারপার্শ্বিক সাক্ষ্য দ্বারা প্রমাণিত না হলে শুধু সহ আসামির স্বীকারোক্তির ভিত্তিতে কাউকে সাজা দেওয়া যাবে না। না, তার মানে রানা রহিম করিমকে জড়িয়ে যে গল্পটা সাজালো অপরাধের অপারেশনের, সেটাতে যদি পারপার্শ্বিক কিছু আলামত থাকবে, তাই না? জি, জি, বললো যে সত্যতা। এটা কি দিয়ে অপরাধ করা হয়েছে, তা বললো যে এটা একটা লাঠি দিয়ে অপরাধ করা হয়েছে, বাঁশের লাঠি, বাঁশের লাঠির বর্ণনা জানতে চাওয়া হলো, সে ভুল বর্ণনা দিল। বুঝতে পেরেছেন? জি, তো বা যদি বলে যে মানে যাই হোক, পারিপার্শ্বিক সাক্ষ্য, অন্যান্য যে সাক্ষ্য যেগুলো থাকে, যেটাকে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে, সেগুলো ম্যাচ না করলে সাধারণত
অন্য দুইজন খালাস পেতে পারে, এই আসামিও খালাস পেতে পারে। আচ্ছা, 45 ডিএলআর নজরুল ইসলাম ভার্সেস আদার্স দ্য স্টেট, এই মামলার সিদ্ধান্তে বলা হয়েছে যে সাক্ষ্য আইনের 30 ধারা অনুসারে আদালত সহযোগে আসামির দোষ স্বীকারোক্তি আদালত বিবেচনায় নিবেন, কিন্তু সমর্থিত সাক্ষ্য ব্যতীত দোষ স্বীকারোক্তির ওপর ভিত্তি করে শাস্তি প্রদান করা যাবে না। তার মানে ঠিক ওপরের ডিএলআর যেটা বলছে সেই কথাটা একটু ডিফারেন্ট ভাবে এখানে বলছে, তাই না? জি স্যার। সহযোগে আসামির দোষ স্বীকারোক্তিমূলক বিবৃতির উপর ভিত্তি করে অন্য আসামিকে দোষী সাব্যস্ত করা যায় না। কেবল অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সহ আসামির অপরাধ স্বীকারোক্তিকে গুরুত্ব দেওয়া যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে জি এখানে আমরা কেস ল দ্বারা আরো উত্তরটাকে স্ট্রং করছি। যদি 10 নম্বরের জন্য আসে, পারফেক্ট উত্তর হয়ে আছে, 10 নম্বরের জন্য সমস্যা হবে না। স্যার, বলেন। এই পুরা এই পুরা নোটটাতে আপনার মোট 60টার মতো কেস ল আছে স্যার। আচ্ছা। তার মধ্যে সাক্ষ্য আইনে 30টা স্যার। সাক্ষ্য আইনে, সাক্ষ্য আইন খুবই জটিল আইন। আমার কাছে সবচেয়ে কঠিন আইন সাক্ষ্য আইন। দেখছি সাক্ষ্য তো আইন তাই যত স্যার। যত পড়বেন তত বুঝবেন। সাক্ষ্য আইন যিনি তৈরি করেছেন, খুব মজার কথা বলি, জি। সাক্ষ্য আইন যিনি আচ্ছা। তৈরি করেছেন, তৈরি করার পর হি ইজ নট হি ওয়াজ নট স্যাটিসফাইড, মানে তিনি সন্তুষ্ট ছিলেন না এবং খুবই বিভ্রান্ত ছিলেন যে আমি কি আইন আচ্ছা। তৈরি করলাম। এই সাক্ষ্য আইন এতই জটিল করে তৈরি করেছেন যে এই সাক্ষ্য আইন বোঝার জন্যে একটা পেশার সৃষ্টি হবে। মানে এই সাক্ষ্য আইন তৈরি হওয়ার আগে কি এই ব্রিটিশ এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই আইনজীবী পেশাই ছিল না। এই আচ্ছা। সাক্ষ্য আচ্ছা। আইনের কারণ, সাক্ষ্য আইন দুর্বোধ্য হওয়ার কারণে এটা সাধারণ মানুষ বোঝে না, কোনটা প্রাসঙ্গিক কোনটা অপ্রাসঙ্গিক সেই নিয়ে আদালতে সঠিকভাবে কথা বলতে পারে না। তাই কথা বলার জন্য আমাদের মতো অ্যাডভোকেটের এই পেশার সৃষ্টি হয়। প্রয়োজনীয়তা আছে, স্যার। জি। এখন যদি কেউ নিজের চিকিৎসা নিজে করতে পারে তাহলে কি ডাক্তারের কাছে যাওয়া লাগবে? না না, সেটাই। কিন্তু নিজের চিকিৎসা তো সবাই নিজে করতে পারবে না, কারণ চিকিৎসা বিদ্যা ধীরে ধীরে জটিল হয়ে গেছে। কিন্তু আগের যুগে আমি যেমন প্রাইমারিতে, বিশেষ করে হাই স্কুলে যখন সায়েন্স ছিলাম, হ্যাঁ, আমার জি বায়োলজি ছিল, বায়োলজিতে দেখবেন বোটানি সাবজেক্ট অংশে, উদ্ভিদবিদ্যা অংশে কিন্তু ঔষধি ঔষধ জি জি জি, ঔষধি ভেষজ ভেষজ। ভেষজ সম্পর্কে বলা ছিল। যেমন এখানে লেখা ছিল বেল পাতা ঘি দিয়ে ভেজে খেলে, হ্যাঁ, যেটা মধ্যম বয়সের বেলপাতা, না বুড়ো না জি কচি, জি জি। মধ্যম বয়সের বেলপাতা ঘি দিয়ে হালকা করে ভেজে খেলে মেধা বৃদ্ধি পায়। আমি প্রচুর খেয়েছি, যেহেতু আচ্ছা। টেক্সট বই লেখা আছে, মিথ্যা তো লেখেনি, তাই না? আমি জি প্রচুর জি খেয়েছি, জি। মসমস করে প্রচুর খেয়েছি। আমি আবার ঘির সাথে হালকা কি দিয়ে দিতাম, মধু দিয়ে দিতাম, খেতে একটু মিষ্টি আচ্ছা হতো। আচ্ছা। হ্যাঁ, ভাজার পরে মধু দিতে হবে খাওয়ার সময়। আচ্ছা, আর কি থানকুনি পাতা, পেটের সমস্যা জি হলে আমি ডাক্তারের কাছে যেতাম না, ওষুধ খেতাম না, থানকুনি পাতা চিপে একটু লবণ দিয়ে খেয়ে নিতাম। আমি জি। প্রচুর ঔষধি মানে ইয়া সম্পর্কে আমার ওই সময় জ্ঞান ছিল, এখনো আছে। দূর্বা ঘাস নিয়ে বলা ছিল, হ্যাঁ, দূর্বা দুর্বা ঘাস। ঘাসও ছিল, হ্যাঁ, মানে আমি প্রচুর সেগুলো ব্যবহার করেছি, অশ্বগন্ধা, হ্যাঁ, এই ধরনের। তারপরে কালকসন্দি, মানে যেটা কালমেঘ, অনেকগুলো জি। বলতে গেলে। তো এটা কেন আমি বলছি যে নিজের চিকিৎসা নিজে করতে পারতাম তাই খুব ডাক্তারের কাছে কম গিয়েছি, সেটার ফল এখন ভোগ করছি, খুব অসুস্থ, অসুস্থ কম হই আমি এই কারণে। ইমিউনিটি পাওয়ারটা একটু বেশি, আলহামদুলিল্লাহ। এখন জি স্যার। যিনি নিজে কথা বলতে পারবেন তিনি তো আর অ্যাডভোকেট নিবেন না, তাই না? জি তো জি কিন্তু জি। এই আইনটাই কিন্তু বাধ্য করছে এই অ্যাডভোকেট পেশায় নিয়ে আসা। আর ধীরে ধীরে এই সমাজ ব্যবস্থা অনেক জটিল হয়ে গেছে, তাই নতুন নতুন আইনের দরকার হচ্ছে, আইনকে পরিবর্তন করা লাগছে। অ্যাডভোকেট পেশার বর্তমানে আর কি বিকল্প নাই, তাই না? না, আর যদি বাণিজ্যিক ব্যাপার স্যার, কর্পোরেট লাইফে তো অ্যাডভোকেটের খুব প্রয়োজন। এখন তো লাগছে, মানে সব ক্ষেত্রে প্রয়োজন এখন। হ্যাঁ, সেটাই। আর জটিলতা তৈরি হয়েছে। এখন মানুষের যদি বিবেক থাকতো, অন্যের অন্যের যে হক সেটা নষ্ট করব না। ধর্মে কি আছে? হাক্কুল ইবাদ হাক্কুল্লাহ, আল্লাহর হক এবং বান্দার হক, তাই না? জি স্যার। আল্লাহর হক এবং বান্দার হক যদি আমরা পালন করি তাহলে তো এই মামলাই থাকবে না, অন্যায় হবে না, সিভিল কেস থাকবে না, ক্রিমিনাল কেস থাকবে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার, এই কিন্তু কথা, এই মানে কথার আমাদের। মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, তা আমরা তো পালন করি না, জি পারি না, স্যার। জটিল হয়ে গেছে। আমরা কি মানে ক্যারেক্টারগত ভাবে আমাদের যে চরিত্র, বিশেষ করে আমাদের বাঙালিদের অনেক নিম্ন দিকে চলে যাচ্ছে, তাই আরো স্যার জটিলতা আপনার বেশি।
আরো স্যার এই বুর্জোয়া পুঁজিবাদী সমাজ ব্যবস্থা মানুষকে আরো অন্যায়ের দিকে ধাবিত করছে বেশি স্যার, এখান থেকে পরিত্রাণ পাওয়া মুশকিল। এহ, এখন যতটা ভালো থাকা যায়, নিজে অন্যায় করব না, অন্যের প্রতি অন্যায় করব না। হ্যাঁ, এবং নিজের প্রতি অন্যায় হতে দেব না, তাহলেই হলো। আচ্ছা, প্রত্যাহারকৃত দোষ স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য। এখন যে স্বীকারোক্তি দিল, দেওয়ার পরে সেটা প্রত্যাহার চাচ্ছে, দরখাস্ত দিল, সেটার কি ভ্যালু? ভ্যালু কি জিরো হয়ে যাবে কিনা সেটা জানি। ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার পর তার যে কোনো সময় প্রত্যাহারের আবেদন করা যাবে। কে করবে? যে দিয়েছিল সেই, কার মাধ্যমে? আইনজীবীর মাধ্যমে। যখন আইনজীবীর মাধ্যম ছাড়াও কিন্তু সাদা কাগজে করা যায়, নিজে সই করে। যখন মামলার নথিতে জবানবন্দি প্রত্যাহারের আবেদন থাকে, তাকে বলা হয় প্রত্যাহারকৃত জবানবন্দি। আসামি আসামির নিজেকেই এ ধরনের আবেদন করতে হয়। নিজেকে করতে হয়, আইনজীবীর মাধ্যমেও করা যায়। মানে নিজে সে করলো, আইনজীবী লিখে দিল, বুঝতে পেরেছেন? জি জি। পারিপার্শ্বিকভাবে প্রমাণিত হলে, আচ্ছা, যখন সে দোষ স্বীকার করেছিল তখন কি আইনজীবী কি লেগেছিল? যখন স্যার কেউ যদি সে কনফেশন দেয় ম্যাজিস্ট্রেটের কাছে, তখন দোষ স্বীকার করে, তখন কি আইনজীবীকে দরকার হয়, অ্যাডভোকেটকে দরকার হয়? কি হ্যাঁ, মনে হয় দরকার তো আপনার? হয় স্যার। দরকার অ্যাডভোকেটকে হয় না স্যার? দরকার হয় না, ওখানে অ্যাডভোকেট থাকার কোনো সুযোগই নাই। ও অ্যাডভোকেট থাকলে আচ্ছা, অ্যাডভোকেট প্রভাবিত করে দিবে না, তাকে মক্কেলকে নিষেধ করবে না? কেউ মানে যদি দোষ উইথড্র করার স্বীকার, সময় না, উইথড্র করার সময় না দোষ স্বীকারোক্তি দেওয়ার সময় স্যার? দোষ স্বীকারোক্তি দেওয়ার সময় ও তো আপনি বললেন ফাঁকা থাকে, কেউ থাকবে না, গোপনে হয়, কেউ তাহলে কেউ তো থাকবে অ্যাডভোকেট। না। হ্যাঁ, অ্যাডভোকেট থাকলে তো অ্যাডভোকেট প্রভাবিত করবে, দিতেই দিবে না, তাই জি না? জি অনেকবার জি। তাকে সতর্ক করবে। পারপার্শ্বিকভাবে প্রমাণিত হলে শুধু দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করা হয়েছে, এ কারণেই আসামি খালাস পেতে পারে না। এখন সে বলল, স্যার আমি এ কাজ করিনি, আমি ভুল করে দোষ স্বীকার করেছি। পরে দেখা গেল যে পারিপার্শ্বিক সাক্ষ্য, যে অস্ত্র দিয়ে খুন করেছে সে অস্ত্র তার বাড়িতে পাওয়া গেল, এবং তার কাপড় চোপড়ের রক্ত পাওয়া গেল ভিকটিমের, সেটা তার বাড়িতে সে রেখেছিল। মানে সব এই যে ডকুমেন্টারি এভিডেন্স তার বিরুদ্ধে, আলামত তার বিরুদ্ধে। আচ্ছা, পড়ছিলাম যে দোষ স্বীকার করার পরে সে যদি পরে আবার পোল্টি খেয়ে যায়, মানে বলে আমি দোষ স্বীকার করিনি স্বেচ্ছায়, মানে প্রত্যাহার করার চেষ্টা করে, তাই না? জি। এই ক্ষেত্রে সেটা সাক্ষ্যগত মূল্য কি? এখন যেটা বলছিলাম, উদাহরণ, বিরতির আগে, যে সে বলল যে হ্যাঁ আমি দোষ স্বীকার করেছি চাপের মুখে, কিন্তু আসলে আমি প্রকৃতপক্ষে অপরাধটা করিনি স্যার, আমাকে এই মামলায় ফাঁসানো হচ্ছে, এই কারণে আমি প্রত্যাহার করতে চাচ্ছি আমার কনফেশন। ওকে। এখন পারিপার্শ্বিক যে সাক্ষ্য, সেটা দেখা যাচ্ছে যদি খুনের মামলা হয়, ভিকটিমের যে ব্লাড, সে ব্লাডের স্টেন্স তার পোশাকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ধুয়ে ফেলেও কিন্তু রক্তের কি থাকে, স্ট্রেচেস থেকে থাকে যায়, স্যার। তাই না? জি থাকে। ফরেনসিক টেস্টে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, ব্লাড, ভিকটিমের ব্লাড এই আসামির যে দোষ স্বীকার করেছে এর শার্টে আছে। এবং শার্টটা কোথা থেকে উদ্ধার হয়েছে? তার বাড়ির আহ, কোনো আলমারি থেকে উদ্ধার হয়েছে। আচ্ছা, গেল। এবং যে মার্ডার উইপন তার বাড়ির পাশের কোনো ডোবা থেকে পাওয়া গেছে, বা তার কোনো জায়গায় পুঁতে রাখছিল সেখান থেকে পাওয়া গেছে, ঠিক আছে। এবং জি এই তার মার্ডার করার মোটিভ, তার মানে এই ব্যক্তির সাথে, ভিকটিমের সাথে আসামির কি পূর্ব শত্রুতা ছিল, জমি জমা সংক্রান্ত বা অন্য যে কোনো ভাবে শত্রু, তার মানে ভিকটিম মারা যাওয়াতে সে লাভবান হয়েছে, তাই না? জি। দ্যাট ইজ মোটিভ। হ্যাঁ, মোটিভ, মোটিভ থাকলে সেটা অপরাধের সৃষ্টি করে না, কিন্তু মোটিভ থেকে ইন্টেনশন তৈরি হয়, ইন্টেনশন থেকে অপরাধের সৃষ্টি হয়। বোঝা গেল? জি মোটিভ মানে মনের মধ্যে কুপ্রবৃত্তি। এখন একটা ছেলে একটা নির্দিষ্ট বয়স পরে বিপরীত লিঙ্গের প্রতি একটা নারী বা বালিকার প্রতি আকৃষ্ট হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? জি জি জি। প্রাইমারি শেষের দিক থেকেই বা হাই স্কুল থেকে এই ধীরে ধীরে বয়ঃসন্ধিকাল থেকে ছেলে মেয়ে এটা পরস্পর শুরু হয়। পরস্পর প্রতি একটা আকর্ষণ থাকবে, এটা স্বাভাবিক। না থাকলে বরং এটা হুম। মেডিকেল প্রবলেম, তাই না? হ্যাঁ, এটা ডিসেবিলিটি, মেডিকেল হ্যাঁ, ডিসেবিলিটি। তো তার মেডিকেল প্রবলেম, তার ট্রিটমেন্ট করতে হবে। তো আকর্ষণ থাকাটা স্বাভাবিক বিপরীত লিঙ্গের প্রতি। আবার সেম লিঙ্গের প্রতি আকর্ষণ থাকলে তো আরো বিপদ, তাই না? জি জি তো জি। সমাজে কিন্তু স্যার, যেটা ট্রান্সজেন্ডার স্বাভাবিকভাবে দেখা হয় না। আচ্ছা, ওকে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এখন একটা পুরুষ একটা নারীকে দেখেই বা একটা কিশোর একটা কিশোরীকে দেখেই তার মনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি করার ইচ্ছা তৈরি হতে পারে। হ্যাঁ, মানে জি কুপ্রবৃত্তি, এটাকে বলে হচ্ছে সেক্সুয়াল ইম্পালস। হ্যাঁ, যেমন আচ্ছা। পিপাসা লাগলে পানি বা কোনো
শরবত খেতে হয়, ক্ষুধা লাগলে কোনো খাবার খেতে হয়। তো এটাও এক জি প্রকার বায়োলজিক্যাল নিড, যেটা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে এবং সমাজে এটার জন্য একটা কি সুন্দর পবিত্র বন্ধনের ব্যবস্থা করা হয়েছে বৈধতার মাধ্যমে। হ্যাঁ, জি জি এটার সম্পর্ককে বৈধতা দেওয়া হয়েছে, যেটা পরিবার বা ফ্যামিলি তৈরির একটা অন্যতম ভিত্তি, ম্যারিজ। আচ্ছা, জি এখন এই যে প্রবৃত্তি একটা পুরুষ আর একটা নারীর প্রতি বা একটা নারী একটা পুরুষের প্রতি আসছে, এই রেপ কেন হচ্ছে? প্রবৃত্তি ভিতরে আসছে, সবার মধ্যেই আসে, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পারাটাই কি আত্মসংযম, তাই না? এই জি জি আত্মসংযম না থাকলে কি হবে? সেলফ কন্ট্রোল না থাকলে অপরাধ হবে। তো আপনার ভিতরে সবকিছুই থাকবে ভালো মন্দ, কিন্তু মন্দটাকে কন্ট্রোল করতে হবে আত্মসংযমের মাধ্যমে। এবং আপনার আত্মসংযমকে এত চর্চা করতে হবে যে যতই দেখা যাচ্ছে যে লোভনীয় কোনো কিছু আপনার সামনে আসুক না কেন, আপনার আত্মসংযমকে কি করতে পারবে না, মানে নড়বড়ে করতে পারবে না। আচ্ছা, বিঘ্নিত করতে পারবে না। জি হ্যাঁ। তো এটা কেন আমি বলছি? এটা বলছি যে আপনার ভিতর যতই মোটিভ থাক মানুষের, তো সেটা ততক্ষণ পর্যন্ত অপরাধ হবে না যতক্ষণ পর্যন্ত ইন্টেনশন আসলো। তো একটা মেয়েকে দেখে একটা ছেলের যদি ভিতরে খুব প্রবৃত্তি আসে, সেটাকে যখন কন্ট্রোল করবে, তখন তো আর অপরাধ হলো না, হবে কি না না না, সেটাই। যখনই সে কোনো স্টেপ নিবে, তখন প্রথমে ইপটেজিং কথার মাধ্যমে, তারপরে মলেস্টেশন, তারপরে হয়তো বা রেপ, এইভাবে একটা পর একটা অপরাধ হতে থাকবে। তো কন্ট্রোল করছে কিন্তু তার মধ্যে মোটিভ থাকতেই পারে। বুঝতে পেরেছেন আমি কি জি জি বোঝাতে পারলাম? তো জি মোটিভ স্যার। থেকে শুরু করে সবকিছুই যদি মিলে যায়, তাহলে সে যদি বলে যে আমি স্যার অপরাধ করিনি, আমার থেকে জোর করে বা আমাকে রিমান্ডে নিয়ে গিয়ে সাইজ করে এই অপরাধ স্বীকার করতে বাধ্য করেছে, তাহলে কি তার এই কথা শুনবে আদালত? কারণ সবকিছুই তো হ্যাঁ, তার হ্যাঁ, প্রমাণ বিরুদ্ধে, তাই না? জি আচ্ছা, সিআরপিসির 342 ধারায় সাফাই সাক্ষীর সময়ও স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করা যায়। তার মানে শেষের দিকে যখন দেখছে যে মামলায় ফেঁসে যাচ্ছি, সাক্ষ্য প্রমাণ বিপরীতে, শেষ চেষ্টা, তবে প্রত্যাহারের আবেদন বিবেচনা করা বা না করা সম্পূর্ণ আদালতের এখতিয়ারাধীন, মানে বিবেচনামূলক ক্ষমতা, তাই না? জি 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 55 ডিএলআরে জাকির হোসেন ভার্সেস দ্য স্টেট মামলার সিদ্ধান্তে বলা হয়েছে, পরবর্তীতে প্রত্যাহার করা হলেও এ প্রত্যাহারকৃত স্বীকারোক্তি আসামির শাস্তি প্রদানের ভিত্তি হতে পারে যদি সত্য ও স্বেচ্ছায় প্রদত্ত হয়। বোঝা গেল, প্রত্যাহার করলেও জি এভিডেন্সিয়াল ভ্যালু কমে যায় না যদি পারিপার্শ্বিক সাক্ষী ওই আসামির বিরুদ্ধে চায়, তাই না? জি স্যার। প্রবলেমেটিক প্রশ্ন। এ তদন্তকালে একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করে যে সে গুলি করে বিকে হত্যা করেছে। এটা যদি ম্যাজিস্ট্রেটের কাছে বলতো তাহলে কনফেশন হতো, পুলিশের কাছে বলছে, তার মানে প্রাথমিকভাবে করতে হবে না। দিস ইজ নট এ কনফেশন। ওকে, তারপরে তাহলে আপনারা এতটুকু পড়ার পরেই পুলিশের নিচে আন্ডারলাইন করবেন। হ্যাঁ, তাহলে বোঝা জি যাবে জি যে এটা কনফেশন না বা অপ্রাসঙ্গিক। আচ্ছা, এখন 27 ধারায় যাচ্ছে কিনা আমরা সেটা দেখবো, তাই না? জি সাজ্জাদ চৌধুরী হাত উত্তোলন করেছেন, কথা বলেন, মাইক অন করেন। সাজ্জাদ চৌধুরী ভাই, বামের দিকে নিচে দেখেন মাইক একানো আছে। হ্যাঁ, হ্যাঁ, মাইক অন হয়েছে, হ্যাঁ বলেন হ্যাঁ। ভাই। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম একটু আসসালাম, ডিস্টার্ব বলেন। করলাম পড়ার না না, মধ্যে। বলেন বলেন। স্যার, আমার নোটটা একটু দরকার স্যার, আমি একটু লেখা নতুন তো স্যার, আমি প্র্যাকটিসটা কন্টিনিউইং কালকে নোট করে। কুরিয়ার করা হবে। আমি ক্লাসের শুরুতেই বলেছি কালকে নোট কুরিয়ার করা হবে। আমি ফাইনাল টাস্ক নোট তৈরি করতে এতই ব্যস্ত যে মূল নোটটাও আমি, কারণ আপনি ভর্তি হয়েছেন মেবি বৃহস্পতিবারে, তাই আমি কালকে একবারে আপনার নোটটা কুরিয়ার করে দেবো। আপনাকে ভিডিওগুলো পাঠানো হয়েছে, দেখেন, কোনো সমস্যা হবে না, এই 2-3 দিন আমি কাভার করে দিব। আমি যথেষ্ট আন্তরিক, লেগে থাকবেন। আপনিও খুবই ভালো মানুষ, আন্তরিক, আপনি কথা বলেন খুব সুন্দরভাবে, আপনার কথা খুব ভালো লাগে আমার। ক্লাস শেষে মেসেজ দিবেন প্রয়োজনে। ক্লাসের বাইরে কথা বললে ক্লাসটা বিঘ্নিত হয় ভাই। আর নোটটা দেওয়ার পরে ফাইনাল টাস্ক কোর্স 24 তারিখ থেকে যখন শুরু হবে, তখন থেকে সবাইকে যত গল্প করার করব। এখন নোট তৈরি করতে তো আমার মাথা এমনি খারাপ হয়ে আছে। খুনের ঘটনার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি, আগ্নেয়াস্ত্রটি মানে কি, পিস্তল বা রিভলভারকে বোঝায় আগ্নেয়াস্ত্র, যেটাতে বারুদ থাকে। যে অস্ত্রের মধ্যে বারুদ থাকে দ্যাট ইজ আগ্নেয়াস্ত্র। মানে এটাকে কি বলে, ফায়ার আর্মস। ওকে। ফায়ার। জি
এর দেখানো মতে নিকটবর্তী জঙ্গল থেকে উদ্ধার করেছে, তার মানে আলামত তার দেখানো মতো পাওয়া গেছে, 27 ধারা কনফার্ম হয়ে গেল, তাই না? জি তাহলে জি আপনি এই প্রশ্নটা যখন পড়বেন, প্রথম দিকে সমস্যার সমাধান অংশে 1 নম্বর পয়েন্ট কি ব্রেক ডাউন করা। তাহলে প্রথমে আপনি কি করবেন, পুলিশ, ঠিক আছে, হ্যাঁ। তারপরে 2 নম্বর মানে পুলিশের কাছে স্বীকার করলো। 2 নম্বরে হচ্ছে এই যে উদ্ধার, হ্যাঁ, জঙ্গল থেকে উদ্ধার, মানে আলামত উদ্ধার হলো, তার মানে এটা কনফেশন না কিন্তু আলামত উদ্ধার, 27 ধারা কনফার্ম হয়ে গেল। এতটুকু থেকে এই দুইটা শব্দ থেকে কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? জি স্যার। এরপর এ এর উক্ত স্বীকারোক্তিমূলক বক্তব্যটি কোন পর্যন্ত সাক্ষ্য বা এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হতে পারে, তার মানে 27 ধারাটা আপনাকে আলোচনা করতে হবে। ঘটনা, বিচার্য বিষয় কোথা থেকে নিব, প্রশ্নের মধ্যে থেকে হুবহু কপি করে নিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। প্রাসঙ্গিক আইন, এতে 27 ধারা চলে আসলো। 27 ধারা কি বলা হচ্ছে, আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যতটা প্রমাণ করা যেতে পারে তা নিম্নরূপ কি, স্বীকারোক্তি হোক বা না হোক, তার মানে এটা কনফেশন হোক আর এমনি সাধারণত তথ্য দেওয়া হোক, হ্যাঁ, জি অভিযোগের সাথে সম্পর্কযুক্ত কোনো আলামতের বিষয়ে তথ্য প্রদান করলে, তার মানে আলামত তার কথা মতো যদি পাওয়া যায়, গরু চুরি হয়েছে তার কথা মতো গরুটা পাওয়া গেল, মোবাইল ফোন চুরি হয়েছে তার কাছে মোবাইল ফোন বা তার কথা মতো যাকে, সে যদি কারো কাছে মোবাইল ফোন বিক্রি করে থাকে সে মোবাইল ফোনটা পাওয়া গেল, তাহলে তার কথা মতো কি কাজ হলো। তার মানে একটা মানুষ কোনো কথা যদি বলে এবং সে কথা মতো কোনো কাজ যদি মিলে যায় তাহলে তার কথা সত্য, এটা তো ধরে নেবে, জি কমন জি সেন্সের বিষয়, তাই না? জি তার কথা যদি না মিলে তাহলে মানে তার কথা মিলেছে, তার অর্থ এই অপরাধের সাথে তার কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা আছে, তাই না? জি। প্রদত্ত তথ্য অনুযায়ী উক্ত আলামত উদ্ধার হলে তা সাক্ষ্যরূপে ব্যবহার করা স্যার এটা যাবে। আলামত হবে স্যার। ওইটা আদালত হয়েছে স্যার, এটা আলামত হবে, উক্ত হ্যাঁ, আলামত। জি ধন্যবাদ ভাই, তাহলে এইটা আলামত হবে, হ্যাঁ, আলামত করে নেন। ছোট্ট একটু টাইপ মিস্টেক। জি এবার সিদ্ধান্ত, যে আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ এবং 27 ধারার বিধান যদি আমরা পর্যালোচনা করি, তাহলে প্রথমত তদন্তকালে পুলিশ কর্মকর্তার নিকট প্রকাশ করে যে বি কে গুলি করে হত্যা করেছে, এবং দ্বিতীয়ত আলামত যে আগ্নেয় অস্ত্র সেটা পাওয়া গেছে। আমি এখানে আলামত শব্দটা কিন্তু উল্লেখ করেছি, হ্যাঁ। জি জি অতএব এর উপরোক্ত স্বীকারোক্তিমূলক বক্তব্যটি, আমি এখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বলছি না, বক্তব্যটি শুধুমাত্র তার কথা মতো আলামত উদ্ধার পর্যন্ত সাক্ষ্য হিসেবে বা এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। এটি এর দোষ স্বীকারোক্তি বা কনফেশন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। ঠিক আছে, দেখেন এই লাইনটাও দিয়ে দিতে হবে, জি কেননা এটা সিআরপিসির 164 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত হয়নি, তাই। তাহলে এটা কনফেশন না কিন্তু আলামত যেহেতু উদ্ধার হয়েছে, তাহলে এই তথ্যটুকুই জাস্ট কি হতে পারে, মামলায় গ্রহণ হতে পারে, তাই না, জি সাক্ষ্য হিসাবে। আরেকটা প্রবলেমেটিক প্রশ্ন, পুলিশ কর্তৃক ধৃত হয়ে একজন ডাকাত পুলিশের নিকট অপরাধ স্বীকার করে জানায় যে তার কাছে ডাকাতি করা কিছু মালামাল রক্ষিত আছে, এবং প্রদর্শিত গোপন স্থান থেকে পুলিশ চোরাই মাল উদ্ধার করে, তার মানে এটাও 27 ধারা, তাই না? জি জি। আচ্ছা, কনফেশন এবং অ্যাডমিশন নিয়ে যেহেতু আমি এখানে প্রশ্ন করেছি, স্বভাবত এই টপিকে প্রশ্ন আসলে এই সেকশনগুলোর মধ্যে থেকেই তো আসবে, তাই না? তা ঠিক স্যার। জি কিন্তু ফাইনাল টেস্ট নোটে কি করেছি আমি, আপনাকে টপিকের আন্ডারে করে নি, যতগুলো পেনাল কোডে প্রশ্ন আছে সব এক জায়গায় করেছি, হ্যাঁ, যতগুলো সাক্ষ্যয়নের প্রশ্ন আছে এক জায়গায় ঢালাও ভাবে থাকবে। তার মানে আপনাকে খুঁজে বের করতে হবে এটা কত সেকশন হবে, হ্যাঁ, কোন আইন সেটা জি বুঝতে পারবেন, কিন্তু কোন সেকশন এটা আপনি বুঝতে পারবেন না, কোন টপিকের। এটা বোঝার জন্য আপনার প্রস্তুতি ভালো থাকতে হবে। পরীক্ষার খাতায় কি বলে দেবে এই টপিকের প্রশ্ন, তাই না, বলে দেবে না তো। না, সেটাই। তাই আমি ফাইনাল টাচটা এভাবে সাজিয়েছি, আপনাদের দারুণ প্র্যাকটিস হয়ে যাবে। পুলিশের নিকট উপরোক্ত উক্তরূপ স্বীকারোক্তি তার অপরাধ প্রমাণে গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে কি, সেম প্রশ্ন সেম উত্তর, 27 ধারা একই কথা বলতে হবে, তাই না, সেম। জি আমি যদি বলে দিতাম যে সেম কপি পেস্ট করেন তাও হয়ে যেত, কিন্তু জাস্ট ঘটনার সামান্য মিল কিন্তু ফ্যাক্ট মিল আছে, তাই না?